ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা এস ব্লক এলিমেন্টের আমরা যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে ক্লাস 11-এর যে প্রশ্ন, সেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। আমরা মূলত 2019 সাল থেকে 2013 বা 14 সাল পর্যন্ত যেসব প্রশ্ন পড়েছে এস ব্লক এলিমেন্ট সংক্রান্ত, সেসব প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এস ব্লক এলিমেন্টের নাম্বার বরাদ্দ থাকে 5। এই 5-এর মধ্যে 2টো এমসিকিউ থাকে নতুন সিলেবাসের প্রশ্নেতে, এবং 3 নম্বরের একটা প্রশ্ন থাকে। 3 নম্বর প্রশ্নটা 2+1 থাকতে পারে, বা কোনো কোনো সময় 3 নম্বরে 3ই দিয়ে দিয়েছে। দেখো যে কোন কোন প্রশ্ন এস ব্লক এলিমেন্ট থেকে পড়েছে। আশা করছি তোমরা নিশ্চয়ই এই জিনিসটা ভালো করে পারবে, আর তোমরা পারলে কপি করে নাও। দেখো 2019 সালে, 2019 মানে জাস্ট গত বছরে যে প্রশ্ন পড়েছে, যে আমাদের নিচের ক্ষার ধাতুর কোন হ্যালাইডগুলির কোনটি পিরিডিনে দ্রাব্য। দেখো একটা প্রশ্ন পড়েছে যে কোনটি পিরিডিনে দ্রাব্য, কোনটি পিরিডিনে দ্রাব্য, পিরিডিনে দ্রাব্য, এই প্রশ্ন পড়েছে কোনটি পিরিডিনে দ্রাব্য। এখানে অপশন 1 নম্বর দেয়া আছে LiCl, 2 নম্বরে অপশন দেয়া আছে NaCl, 3 নম্বরে অপশন দেয়া আছে KCl, আর 4 নম্বরে দেয়া আছে CSI। কোনটি পিরিডিনে দ্রাব্য এইটা বলেছে। দেখো এইগুলো তো ক্ষার ধাতুর হ্যালাইড, লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সিজিয়াম আয়োডাইড, ক্ষার ধাতুর আয়োডাইড। কোনটি পিরিডিনে দ্রাব্য? দেখো দ্রাব্যতা নিয়ে ধরো তুমি এই প্রশ্নটার উত্তরটা তুমি জানো না, তো তোমাকে কিরমভাবে তুমি চিন্তা করবে। এখানে একটু তোমাকে কিন্তু নিজের মতো চিন্তা করতে হবে যে পিরিডিন এই যে দ্রাবকটা, এই দ্রাবকটা কি টাইপের দ্রাবক। এটা হচ্ছে নন পোলার দ্রাবক। নন পোলার মানে এদের দুটো কোনো পোল নেই। তো নন পোলার দ্রাবকের মধ্যে কারা দ্রবীভূত হয়? নন পোলার দ্রাবকে দ্রবীভূত হয় সমযোজী কম্পাউন্ড। তো সমযোজী ধর্ম যার বেশি, সে নন পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। তো তোমরা এখানে যেটা খুঁজতে হবে যে এখানে কোনটার সমযোজী ক্যারেক্টার বেশি। ফ্যাজেন্স বলেছিলেন যার ক্যাটায়নের সাইজ যত ছোট তার সমযোজী ক্যারেক্টার তত বেশি। তো এখানে ক্যাটায়ন, এখানে কে কোনটা সব থেকে ক্যাটায়নের আকার সব থেকে ছোট? লিথিয়াম ক্যাটায়নের আকার সব থেকে ছোট, সুতরাং লিথিয়াম ক্লোরাইডের মধ্যে সমযোজী ক্যারেক্টার সব থেকে বেশি। আর সমযোজী ক্যারেক্টার যেহেতু সব থেকে বেশি, পিরিডিন যেটা একটা নন পোলার দ্রাবক, সুতরাং সেখানে দ্রবীভূত হওয়ার প্রবণতা সব থেকে বেশি কিন্তু লিথিয়াম ক্লোরাইডের। তাহলে এখানে উত্তর হবে লিথিয়াম ক্লোরাইড। এইরকমভাবে তোমাদের চিন্তা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন দেখো যে কোনটি তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম। পরের প্রশ্ন বলেছে কোনটি তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম। কোনটির তাপীয় স্থায়িত্ব, এটা একটা এমসিকিউ পড়েছে, কোনটির তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম, কোনটির তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম। দেখো এখানে যে অপশনগুলো দেয়া আছে, সেই অপশনগুলোর মধ্যে আমি বলছি Na2CO3, এটা 1 নম্বর দেয়া আছে Na2CO3। দ্বিতীয় নম্বর দেয়া আছে K2CO3। তৃতীয় নম্বর দেয়া আছে BaCO3। আর চতুর্থ নম্বর দেয়া আছে Li2CO3। কোনটি তাপীয় স্থায়িত্ব সব থেকে কম? দেখো এক্ষেত্রে একদম পরিষ্কার যে এখানে দেখো আমি এই যে কার্বনেট, আমি বলেছিলাম যে কার্বনেট এই যে অ্যানায়নটার এর সাইজ কিন্তু খুব বড়, এবং এই যদি বড় সাইজ হয় তাহলে এই লিথিয়ামের সাইজ ছোট, আর কার্বনেটের এই যে CO3 এর সাইজ বড়। এবং আমরা বলেছিলাম যে বড় ক্যাটায়ন বড় অ্যানায়নকে স্থায়িত্ব দেয়। আর দেখো এখানে অ্যানায়নটা যেহেতু বড়, তাহলে অ্যানায়নটা বড় আর ক্যাটায়নটা ছোট। তাহলে অ্যানায়ন বড় আর ক্যাটায়ন ছোট হলে তার যে ল্যাটিসটা কিন্তু খুব শক্তিশালী হবে না। এবং ল্যাটিসটা যখন খুব শক্তিশালী হবে না, তখন সেটাতে তাপীয় স্থায়িত্ব তার কিন্তু থার্মাল স্টেবিলিটি তার কিন্তু সব থেকে কম হবে। এখানে দেখতে হবে, দেখো সবগুলোতেই কার্বনেট আছে, কার্বনেটের মধ্যে কার্বনেট একটু বড় সাইজের অ্যানায়ন বা মূলক তুমি বলতে পারো। তো সেই অ্যানায়নটা সবসময় বড়র দ্বারা সুরক্ষিত থাকবে, কিন্তু লিথিয়ামের সাইজ তো ছোট। তাহলে লিথিয়ামের সাইজ ছোট মানে এখানে একটা ডিস্টেবিলাইজেশনের ব্যাপারটা কিন্তু চলে আসছে। সেই জন্য লিথিয়াম কার্বনেটের সাইজ তো সব থেকে কম। এটার উত্তর হবে অপশন 4। সুতরাং এই দুটো প্রশ্ন পড়েছে, এই দুটো প্রশ্ন তোমরা করবে। এরপর দেখো 3 নম্বরে যে প্রশ্ন পড়েছে সেটা কি, যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোন হাইড্রক্সাইডটি বোর্ডে মিশ্রণে থাকে। এটা বলেছে। পরের প্রশ্ন একটা বলেছে যে বোর্ডে মিশ্রণ এটা কোন হাইড্রক্সাইডটি, কোন বোর্ডে মিশ্রণে কোন
ক্ষার ধাতুর হাইড্রক্সাইডটি থাকে। এবং এই বোর্ডে মিশ্রণে কোন ক্ষার ধাতুর হাইড্রক্সাইডটি থাকে, এই প্রশ্নের উত্তরটা হবে যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, CaOH2। বোর্ডে মিশ্রণে ক্যালসিয়াম হাইড্রক্সাইড কিন্তু থাকে, CaOH2। এটা করবে। আচ্ছা, তারপরের প্রশ্ন বলেছে যে দেখো আমি ছোট করে লিখছি, লিথিয়াম সোডিয়াম ছাড়া অন্যান্য ধাতুগুলি, মানে এক ক্ষার ধাতু, অন্যান্য ক্ষার ধাতুগুলি লিথিয়াম সোডিয়াম ছাড়া অন্যান্য ক্ষার ধাতুগুলি সুপার অক্সাইড গঠন করে কেন? সুপার অক্সাইড গঠন করে কেন? এই প্রশ্নের উত্তর তোমাকে চেয়েছে। সুপার অক্সাইড গঠন করে কেন? এই প্রশ্নের উত্তর চেয়েছে। লিথিয়াম সোডিয়াম ছাড়া ক্ষার ধাতুগুলি, লিথিয়াম সোডিয়াম ছাড়া অন্য ক্ষার ধাতুগুলি সুপার অক্সাইড গঠন করে কেন? তো এই প্রশ্নের উত্তর তুমি তো জানো যে সুপার অক্সাইড মানে পটাশিয়াম, এই যে KO2 এটাকে বলবো পটাশিয়াম সুপার অক্সাইড, মানে পটাশিয়ামের যে অক্সাইড এটাকে সুপার অক্সাইড। এক্ষেত্রে কোন আয়ন থাকে? সুপার অক্সাইড আয়ন থাকে O2-। তো O2- এর সাইজটা বড়, তো বড়, আর এখানে ক্যাটায়ন, এখানে K+টাও বড়। লিথিয়াম আর সোডিয়ামের সাইজটা ছোট। লিথিয়াম সোডিয়ামের সাইজ যদি ছোট হয় তাহলে এ কিন্তু এই ছোট সাইজের, মানে এই লিথিয়াম সোডিয়াম সাইজ যদি ছোট হয় তাহলে এ কিন্তু একটু বড় সাইজের এই O2- আয়নের সঙ্গে কিন্তু বাইন্ড করতে পারবে না। কারণ এখানেও আমরা বলেছি যে বড়কে সাহিত্য দেবে, বড় ক্যাটায়ন বড় অ্যানায়নকে সাহিত্য দেবে। এখানে এই সুপার অক্সাইড আয়নটা হচ্ছে O2-। এইটা হচ্ছে একটা বড় আয়ন। তো বড় আয়ন বলে এই ক্যাটায়নটা এখানে কি, লিথিয়াম সোডিয়ামটা ছোট, লিথিয়াম আর সোডিয়ামের ক্যাটায়নটা ছোট, যত নিচের দিকে যাবে তত ক্যাটায়নটা বড় হবে। ক্যাটায়ন বড় হবে বলে এরা কিন্তু বড় সাইজের যে সুপার অক্সাইড যে আয়ন সেইটাকে সাহিত্য দেবে এবং তারা ফর্মেশন করবে। সুতরাং লিথিয়াম সোডিয়ামের সাইজ যেহেতু ছোট, এ বড় সাইজের সুপার অক্সাইডের সঙ্গে কোনো বন্ধন করতে পারবে না বা যুক্ত হতে পারবে না। সুতরাং সেই জন্য লিথিয়াম সোডিয়াম ছাড়া অন্য ক্ষার ধাতুগুলি সুপার অক্সাইড গঠন করে। এই হচ্ছে 2019-এর প্রশ্ন, এটা ভালো করে তোমরা করবে। এবার দেখো 2018-তে কি প্রশ্ন পড়েছে। 2018-তে প্রশ্ন অনেক সোজা, যে দেখো 2018-তে কি প্রশ্ন পড়েছে আমি দেখাই একটু। 2018-তে যে প্রশ্ন পড়েছে সেটা নিশ্চয়ই অনেক মানে সোজা পড়েছে। 2018 দেখো বলছে যে কোনটি ম্যাগনেসিয়ামের সঙ্গে কর্ণ সম্পর্ক দেখায়? ম্যাগনেসিয়ামের সঙ্গে কর্ণ সম্পর্ক, ডায়াগোনাল রিলেশনশিপ, এটা 2018 কোনটি ম্যাগনেসিয়ামের সঙ্গে কর্ণ সম্পর্ক দেখায়? আমি কোনো অপশন দেবো না, তোমরা চিন্তা করো যে ম্যাগনেসিয়ামের সঙ্গে কর্ণ সম্পর্ক কোন এলিমেন্টটি দেখায়। এটা আমরা পর্যায় সারণী থেকে পড়ে আসছি। উত্তর কি হবে? লিথিয়াম আর ম্যাগনেসিয়াম কর্ণ সম্পর্ক শো করে। সুতরাং এখানে উত্তর হবে লিথিয়াম। অপশন আছে লিথিয়াম, আমি লিথিয়াম, এর উত্তর হবে যে ম্যাগনেসিয়ামের সঙ্গে কর্ণ সম্পর্ক কে দেখায়? লিথিয়াম। এটা অপশনেও আছে, হয়ে যাবে। সোডিয়াম কোনটিতে সংরক্ষণ করা হয়? সোডিয়াম কোথায় সংরক্ষণ করা হয় এটা তোমরা জানো। সোডিয়াম, এর পরের প্রশ্ন, সোডিয়াম কোনটিতে সংরক্ষণ করা হয়? সোডিয়াম কোনখানে সংরক্ষণ করা হয় কোনো অপশন আমি বলবো না, তোমরা নিজেই জানো। সোডিয়াম কোনখানে সংরক্ষণ করা হয়? কেরোসিন তেলে। কেরোসিন তেলের তলায় সোডিয়াম ধাতুটাকে রাখা হয়। কেরোসিন তেলে, কারণ সোডিয়াম খুব কেরোসিন সুপার অ্যাক্টিভ বলে কেরোসিন তেলের তলায় না রেখে যদি খোলা বাতাসে রাখা হয় তাহলে সোডিয়াম কিন্তু তার যৌগ ফর্মেশন করে দেবে। সুতরাং সোডিয়ামটাকে কোথায় সংগ্রহ করা হয়? কেরোসিন তেলে সংরক্ষিত করে রাখা হয়। অপশন আছে, অপশনটা আমি বললাম না, উত্তরটা সোজা বলে। এবার দেখো পরের প্রশ্ন একটা 2018-তে পড়েছে যে সলভে পদ্ধতিতে আমি তোমাদের বলেছিলাম যে সলভে পদ্ধতিতে কি প্রস্তুত করা হয়? সোডিয়াম কার্বনেট, Na2CO3 প্রস্তুতির, সলভে পদ্ধতিতে Na2CO3 প্রস্তুতির সমীকরণ ও নীতি সমিত সমীকরণ লেখো। নীতি ও সমিত সমীকরণ লেখো। তো এই জিনিসটা তোমরা নোট করেছো, এই জিনিসটা আমার কিছু বলার নেই। যেভাবে আমি পড়িয়েছি সলভে পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট প্রস্তুতিতে, তো সোডিয়ামের একটা বড় কম্পাউন্ড সোডিয়াম কার্বনেট কাপড় কাচা সোডা হিসাবে ব্যবহার করা হয় যখন দশনক জলযুক্ত থাকে সোডিয়াম কার্বনেটের মধ্যে। তখন এই সলভে পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট প্রস্তুতির নীতি সমীকরণটা আমরা তোমাকে 3টে বা 4টে ধাপে আমি করেছিলাম, সেগুলো নিশ্চয়ই তোমরা করতে পারবে। এটা 3 নম্বর পড়েছে ডাইরেক্ট 2018-তে, এই প্রশ্নটাই ছিল। এবার দেখো 2017-তে কি প্রশ্ন পড়েছে। দেখো 2017
2017-তে কি প্রশ্ন আছে দেখো, যে 2017 বলছে সমযোজী চরিত্রের ক্রম লেখো, সমযোজী চরিত্রের ক্রম লেখো। এই এই LII LII LIF সমযোজী চরিত্রের ক্রম বলেছে, LIF LIBR LICL এবং LII। এটা সমযোজী চরিত্রের ক্রম লিখতে বলেছে, সমযোজী চরিত্রের ক্রম লিখতে বলেছে। দেখো সমযোজী চরিত্র সবসময় ফ্যাজান্স রুল, সমযোজী চরিত্র কার বেশি হবে, যেখানে ক্যাটায়নের সাইজ ছোট, অ্যানায়নের সাইজ বড়। যে ক্যাটায়নের সাইজ ছোট এবং অ্যানায়নের সাইজ বড় হলে সেখানে কিন্তু সমযোজী ধর্মটা বেশি হবে। তো এক্ষেত্রে ক্যাটায়নের সাইজ সব থেকে ছোট লিথিয়াম, লিথিয়াম সবেতেই আছে, আর অ্যানায়নের সাইজ সব থেকে বড় আয়োডিনের, আয়োডাইড আয়ন। তো এক্ষেত্রে এই লিথিয়াম ক্যাটায়নের সাইজ ছোট সব থেকে, এবং আয়োডিন বা আয়োডাইড আয়ন, আয়োডাইড আয়ন অ্যানায়নের সাইজ সব থেকে বড় এখানে। সুতরাং এদের ক্ষেত্রে সমযোজী ধর্ম সব থেকে বেশি হবে। সুতরাং এই ক্রমটা কিন্তু এইরকম হবে, এই ক্রমটা এইরকম হবে। সব থেকে সমযোজী চরিত্র সব থেকে কম হবে লিথিয়াম ফ্লোরাইডের, কারণ লিথিয়াম সাইজ ছোট হলেও অ্যানায়ন ফ্লোরাইড যে আয়নটা তার সাইজ ছোট, কিন্তু অ্যানায়নের সাইজ যদি বড় হয় তবে কিন্তু ফ্যাজান্স রুল অনুযায়ী সমযোজী ক্যারেক্টার সেখানে বেশি হয়। সুতরাং আমরা LIF LIBR LICL LIA এটা সমযোজী চরিত্রের ক্রম, এটা হচ্ছে সমযোজী চরিত্রের ক্রম, এটা একটা সমযোজী চরিত্রের ক্রম, সমযোজী চরিত্রের ক্রম হচ্ছে এটা, সমযোজী চরিত্রের ক্রম, বুঝতে পারলে? সমযোজী চরিত্রের ক্রম এইটাই হচ্ছে সমযোজী চরিত্রের ক্রম, এটার মধ্যে কোনো বিকল্প নেই। এবার দেখো পরেরটা বলেছে 2 নম্বরে বলেছে যে বিজারণ ক্ষমতার ক্রম লেখো। পরেরটা বলেছে যে বিজারণ ক্ষমতার ক্রম, বিজারণ ক্ষমতার ক্রম লেখো। বিজারণ ক্ষমতার ক্রমের মধ্যে তোমার কি কি জিনিস দেওয়া আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম আর সিজিয়াম। দেখো মুক্ত অবস্থায়, এখানে কোনো দ্রবণ বলেনি, মুক্ত অবস্থায় কে সব থেকে ভালো বিজারক? যার আয়নেশন এনার্জির মানটা সব থেকে কম, আর আয়নেশন এনার্জির মান সব থেকে কম কার হবে? যার সাইজ সব থেকে বড়। সুতরাং এখানে সাইজ, এটা সব গ্রুপ 1 এলিমেন্টের, গ্রুপ 1 এলিমেন্টের সাইজ সব থেকে বড় কার? সিজিয়ামের। সিজিয়ামের যদি সাইজ সব থেকে বড় হয় তাহলে আয়নেশন এনার্জির মান সব থেকে কম, আয়নেশন এনার্জির মান সব থেকে কম হলে সে খুব সহজে ইলেকট্রন ত্যাগ করবে, আর ইলেকট্রন ত্যাগ করা মানে জারিত হওয়া, আর জারিত হওয়া মানে সে খুব ভালো বিজারক। সুতরাং এক্ষেত্রে সিজিয়ামের বিজারণ ক্ষমতাটা সর্বাপেক্ষা বেশি এবং ক্রমটা এইরকম হবে। এটা হচ্ছে ক্রম, বিজারণ ক্ষমতার ক্রম লেখো, এইটা হচ্ছে বিজারণ ক্ষমতার ক্রম, নিশ্চয়ই এটা তোমরা জানো। আচ্ছা, তারপরে দেখো তারপরের যে প্রশ্নটা বলেছে যে লিথিয়াম LiNO3 কে তীব্রভাবে উত্তপ্ত করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। তো দেখো LiNO3 এটাকে যদি তীব্রভাবে উত্তপ্ত করা হয়, LiNO3 এটাকে যদি তীব্রভাবে উত্তপ্ত করা হয় তাহলে কি ঘটবে? LiNO3 কে তীব্রভাবে উত্তপ্ত করলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে Li2O, NO2 এবং O2। এটা কিন্তু একটা ব্যতিক্রম, যে LiNO3 কে যদি তীব্রভাবে তুমি উত্তপ্ত করো তাহলে কিন্তু Li2O লিথিয়াম অক্সাইড, NO2 এবং O2 কিন্তু উৎপন্ন হবে। কিন্তু অন্যান্য যে ধাতুর যদি তুমি নাইট্রেটকে যদি উত্তপ্ত করো সেক্ষেত্রে কি উৎপন্ন হয়েছিল? সেক্ষেত্রে নাইট্রাইট উৎপন্ন হয়েছিল এবং অক্সিজেন উৎপন্ন হয়েছিল। কিন্তু এক্ষেত্রে লিথিয়াম নাইট্রেট হচ্ছে এমন একটা যৌগ, যে যৌগটার মধ্যে আমি যদি উত্তপ্ত করি তাহলে কিন্তু নাইট্রোজেন ডাই অক্সাইড NO2 এই জিনিসটা কিন্তু আমরা পাবো। সুতরাং এই জায়গাটা তোমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এটা লিথিয়ামের একটা তোমার ব্যতিক্রমের মধ্যেও কিন্তু এই জায়গাটা পড়ে। লিথিয়াম যে অস্বাভাবিক যে ধর্ম দেখায় তার মধ্যেও কিন্তু এই জায়গাটা পড়ে। সুতরাং এই জায়গাটা তোমাদের ভালো করে করতে হবে, এটা ভালো করে করবে। আচ্ছা, এরপরে দেখো এরপরে কি পড়েছে। তো এরপরে এখানে তোমরা এটা যদি তুমি ব্যালেন্স করতে চাও তো ব্যালেন্স করবে। এখানে যদি ব্যালেন্স করতে চাও তো এই জায়গাটা তোমরা ব্যালেন্স করবে, এবং এক্ষেত্রে যেটা হবে 4LiNO3, 2Li2O আর 4NO2, 4LiNO3, তারপরে এখানে দেখো 2Li2O আর 4NO2, ব্যাস এটা হবে। সুতরাং লিথিয়াম নাইট্রেটকে যদি উত্তপ্ত করে তাহলে এই ঘটনাটা ঘটবে, নিশ্চয়ই মনে আছে তোমাদের। লিথিয়াম নাইট্রেটকে যদি উত্তপ্ত করে তাহলে এই ঘটনা ঘটবে, এবং এটা তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে। যদি অন্য কোনো মেটাল হতো, ধরো NaNO3 যদি উত্তপ্ত করা হতো তাহলে কি হতো? তাহলে হতো NaNO2 এবং O2। তো NaNO3 কে যদি উত্তপ্ত করে তাহলে NaNO2 এবং O2 হতো, কিন্তু LiNO3 কে যদি উত্তপ্ত করে তাহলে কিন্তু এইখানে NO2 পাচ্ছ, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এবং এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ হচ্ছে বাদামি বর্ণ দেখে কিন্তু LiNO3 এবং NaNO3 এর মধ্যে পার্থক্যও করা যায়। একমাত্র ক্ষার ধাতুর যে নাইট্রেট
লিথিয়াম নাইট্রেট। তো এটা কেবলমাত্র NO2 উত্তাপে NO2 গ্যাসটা দেয়। আচ্ছা, তারপরে দেখো কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুকে শিখা পরীক্ষার সাথে শনাক্ত করা যায় না? ফ্লেম টেস্টে কে সাড়া দেয় না? তোমরা নিশ্চয়ই জানো ফ্লেম টেস্টে কে সাড়া দেয় না। ফ্লেম টেস্টে কে সাড়া দেবে না? ফ্লেম টেস্টে সাড়া দেয় না দুজন। কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মধ্যে? বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ফ্লেম টেস্টে কিন্তু সাড়া দেয় না, এটা নিশ্চয়ই তোমরা জানো, কারণ এতে আয়নাস এনার্জির মানটা খুব বেশি। আয়নাস এনার্জির মানটা বেশি হলে এটা কিন্তু সাড়া দেবে। ফ্লেম টেস্টে এরা দুটো সাড়া দেয় না। আচ্ছা, প্লাস্টার অফ প্যারিসের প্রস্তুতিটি বিক্রিয়া সহ লেখো। এটা তো একদম একদম ইন জেনারেল প্রশ্ন। প্লাস্টার অফ প্যারিসে কীভাবে তৈরি করা হয় তোমরা নিশ্চয়ই জানো। জিপসামকে 120 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা উত্তপ্ত করে প্লাস্টার অফ প্যারিস তৈরি করা হয়, যার নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। এটা তোমরা নিশ্চয়ই নোট করেছো এবং নিশ্চয়ই করতে পারবে। যে তাহলে প্রশ্নটা তোমরা জেনে রাখো ভালো করে যে আমরা কি করব, যে আমরা তৈরি করব প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিস তৈরির যে বিক্রিয়া, সেই বিক্রিয়াটি লিখতে বলেছে। নিশ্চয়ই জিপসাম থেকে প্লাস্টার অফ প্যারিস তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে, এটার মধ্যে কোনো জটিলতা নেই। এরপরে দেখো পরেরটা 2017তেই প্রশ্ন পড়েছে। এবার আমরা চলে যাই 2016তে কি প্রশ্ন পড়েছে। দেখো 2016তে 2016তে যে প্রশ্ন পড়েছে যে কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতু সালফেট জলে সবচেয়ে বেশি দ্রাব্য। দেখো এখানে বলেছে যে CaSO4, CaSO4, SrSO4, SrSO4, CaSO4, SrSO4, BaSO4, BaSO4 এবং MgSO4, MgSO4 এটা বলেছে। তো এখানে দেখো যে বলেছে যে কোন জলে সবচেয়ে বেশি দ্রাব্যকে, কোনটা জলে সবচেয়ে বেশি দ্রাব্য। ধরো তুমি এই প্রশ্নের উত্তর এরকমভাবে মুখস্থ তো করা যায় না। জলে সবচেয়ে, তোমাকে এখানে পরীক্ষা তো ফলেই তোমাকে এটা করতে হবে, জলে সবচেয়ে বেশি দ্রাব্য কি। তো তোমাকে দেখতে হবে যে এইগুলো সবই তো হচ্ছে, দেখো এগুলো সবই হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অর্থাৎ গ্রুপ 2 এলিমেন্ট। ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, ম্যাগনেসিয়াম সবই হচ্ছে গ্রুপ 2 এলিমেন্ট। তো গ্রুপ 2 এলিমেন্টের মধ্যে সবচেয়ে মানে দেখো সবচেয়ে এখানে জলে সবচেয়ে বেশি দ্রাব্য কে হবে। তো জলে সবচেয়ে বেশি দ্রাব্য এখানে ম্যাগনেসিয়াম সালফেট জলে সবচেয়ে বেশি দ্রাব্য হবে। কারণ দেখো ম্যাগনেসিয়াম সালফেট জলে সবচেয়ে বেশি দ্রাব্য হবে, তার কারণটা হচ্ছে আমরা এখানে বলতে পারি যে দেখো যে এখানে MgSO4 এর মধ্যে আমাদের ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং ম্যাগনেসিয়াম সালফেটের মধ্যে সবথেকে বেশি জলে দ্রাব্য হবে ম্যাগনেসিয়াম সালফেট। কেন ম্যাগনেসিয়াম সালফেট? দেখো ম্যাগনেসিয়াম সালফেট জলে সবচেয়ে বেশি দ্রাব্য কারণ যে ম্যাগনেসিয়াম সালফেটের মধ্যে আমরা দেখতে পাই যে এক্ষেত্রে এদের ম্যাগনেসিয়ামের যেহেতু সাইজটা ছোট, ম্যাগনেসিয়াম সাইজটা যেহেতু ছোট, সুতরাং এক্ষেত্রে এদের কিন্তু হাইড্রেশন এনথালপিটা বেশি হবে। আর হাইড্রেশন এনথালপি যদি বেশি হয় তাহলে ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু খুব সহজেই জলের মধ্যে দ্রবীভূত হবে। দেখো এর মধ্যে দেখো বেরিয়াম, স্ট্রনসিয়াম, ক্যালসিয়াম, তো এর মধ্যে সব থেকে সাইজ ছোট কার? ম্যাগনেসিয়ামের। তো ম্যাগনেসিয়ামের সাইজ ছোট বলে ম্যাগনেসিয়ামের হাইড্রেশন এনার্জিটা বেশি। আর হাইড্রেশন এনার্জি যেহেতু বেশি, সুতরাং এই কিন্তু জলের দ্রাব্যতাটা সব থেকে বেশি হবে। ভালো করে করবো এটা। আচ্ছা, শিখা পরীক্ষায় বিভিন্ন বর্ণ, শিখা পরীক্ষায় তোমাদের পরের প্রশ্ন পড়েছে 2016তে যে শিখা পরীক্ষায় বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি। শিখা পরীক্ষায় তোমরা জানো ফ্লেম টেস্টে বিভিন্ন ক্ষার ধাতুর বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুর যে যৌগগুলো বা লবণগুলো সেগুলো বিভিন্ন বর্ণ ধারণ করে। তার কারণটা কি? শিখা পরীক্ষায় বিভিন্ন ধাতুর বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি? বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি? এইটা প্রশ্ন চেয়েছে। ধারণ করার কারণ কি? এই প্রশ্ন উত্তর চেয়েছে যে শিখা পরীক্ষা বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি। তো এটার মধ্যে অপশন দেখো বলেছে কম আয়নীভবন বিভব, কম গলনাঙ্ক, নমনীয়তা আর সরবৈশ্য কক্ষে একটি ইলেকট্রনের উপস্থিতি। এটার উত্তর হবে কম আয়নীভবন বিভব। কম আয়নীভবন বিভব যাদের কম, তারা খুব সহজেই ইলেকট্রন রিলিজ করবে। আর ইলেকট্রন রিলিজ হবে মানে ইলেকট্রন কিন্তু উচ্চতর শক্তিস্তরে চলে যাবে। আর উচ্চতর শক্তিস্তর থেকে যখন নিম্নতর শক্তিস্তরে ফিরে আসবে, তখন কিন্তু সে কিন্তু দৃশ্যমান আলো রূপে কিন্তু ফিরে আসবে। সুতরাং এক্ষেত্রে শিখা পরীক্ষায় বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি? এদের কিন্তু কম আয়নীভবন এনথালপি।
কম আয়নীভবন এনথালপি। উত্তর হবে যে কম আয়নীভবন বিভব। এর অ্যান্সার হবে কম আয়নীভবন বিভব, কম আয়নীভবন বিভব। ব্যাস, এটা হয়ে গেল কম আয়নীভবন বিভব। পড়বে এটা নিশ্চয়ই ভালো করে। এরপরে দেখো বলছে যে BaSO4 জলে অদ্রাব্য কেন। দেখো পরে বলেছে BaSO4 বেরিয়াম সালফেট জলে অদ্রাব্য কেন। এই প্রশ্ন আমি করিয়েছি তোমাদের, জলে অদ্রাব্য কেন, জলে অদ্রাব্য কেন। দেখো BaSO4 জলে অদ্রাব্য, তার প্রধান কারণটা হচ্ছে যে BaSO4 কিন্তু এদের কিন্তু মানে জলে অদ্রাব্য কেন, তোমার যদি এই প্রশ্নের উত্তর খুঁজতে চাও তাহলে কিন্তু বলতে হবে যে এর যে মানে হাইড্রেশন এনথালপির মানটা কিন্তু কম। কেন হাইড্রেশন এনথালপির মানটা কম? কারণ দেখো বেরিয়াম, এই বেরিয়ামের সাইজটা বেশ বড়, সব থেকে বড়, মানে গ্রুপ 2 এলিমেন্টের মধ্যে বেরিয়ামের সাইজ যদি সব থেকে বড় হয় তাহলে তার হাইড্রেশন এনথালপির মানটা কম হবে। আর হাইড্রেশন এনথালপির মানটা যেহেতু কম, সুতরাং জলে অদ্রাব্য। সুতরাং বেরিয়াম সালফেট জলে অদ্রাব্য কেন? কারণ এই বেরিয়াম 2+ সাইজ বড়, আর সাইজ বড় হলে হাইড্রেশন এনথালপি হাইড্রেশন এনথালপি কম, আর হাইড্রেশন এনথালপি কম হলে জলে অদ্রাব্য। একদম সিম্পল, এর মধ্যে কোনো জটিলতা নেই। আচ্ছা, বেশিরভাগ লিথিয়াম, পরের প্রশ্নটা বলেছে দেখো, বেশিরভাগ লিথিয়াম লবণ শোধক অবস্থায় থাকে কেন? যে লিথিয়াম লবণগুলি শোধক হয় কেন, লিথিয়াম লবণগুলি শোধক হয় কেন? একই টাইপের প্রশ্ন, লিথিয়াম লবণগুলি শোধক অবস্থায় থাকে কেন, শোধক মানে জলযুক্ত অবস্থায় থাকে কেন? এই প্রশ্ন একই অবস্থায় থাকে কেন? এর মধ্যে দেখো আগেরটা যেটা বললাম, লিথিয়ামের সাইজ ছোট, লিথিয়ামের সাইজ যদি ছোট হয় লিথিয়ামের হাইড্রেশন এনথালপির মানটা বেশি, আর হাইড্রেশন এনথালপির মানটা বেশি হয় বলে লিথিয়াম জলের অণুগুলোকে খুব সহজেই কিন্তু মানে নিজের মধ্যে নিতে পারে, এবং সেই জন্য মানে লিথিয়ামের হাইড্রেশন এনথালপির মানটা যেহেতু বেশি, সুতরাং এ কিন্তু শোধক অবস্থায় থাকে। লিথিয়াম লবণগুলো শোধক অবস্থায় থাকে, তার প্রধান কারণ হচ্ছে লিথিয়ামের সাইজ ছোট বলে হাইড্রেশন এনথালপির মানটা বেশি, আর হাইড্রেশন এনথালপির মানটা যেহেতু বেশি, সুতরাং এ কিন্তু খুব সহজেই শোধক অবস্থায় থাকতে পারে। এর মধ্যে কোনো ব্যাপার নেই, ভালো করে পড়বে। আচ্ছা দেখো পরেরটা বলেছে যে কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হাইড্রোক্সাইডটি উভধর্মী। কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হাইড্রোক্সাইডটি, কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হাইড্রোক্সাইডটি উভধর্মী। কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হাইড্রোক্সাইড উভধর্মী। দেখো কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হাইড্রোক্সাইড উভধর্মী। তো ক্ষারীয় মৃত্তিকা ধাতু হাইড্রোক্সাইড গুলো কি কি? ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলতে আমাদের আছে বেরিলিয়াম হাইড্রোক্সাইড BeOH2, তারপরে কি দেখো, আর তারপরে বেরিলিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2, তারপরে ক্যালসিয়াম CaOH2, SrOH2 আর BaOH2। তো দেখো এইটা হচ্ছে হাইড্রোক্সাইড। কোন ক্ষারীয় মৃত্তিকা হাইড্রোক্সাইড উভধর্মী কোনটা? অবশ্যই দেখো এই বেরিলিয়াম হাইড্রোক্সাইড এ কিন্তু উভধর্মী, উভধর্মী। কারণ এখানে দেখো এদের যখন এই বেরিলিয়াম বাদ দিয়ে যখন এদের যখন এই ধাতুগুলোর সাইজটা তো সাইজ বড় বলে এখানে দেখো বেরিয়াম হাইড্রোক্সাইড এর কিন্তু এই BA আর OH এর মধ্যে লেন্থটা কিন্তু খুব বেশি, বন্ড লেন্থটা খুব বেশি। আর বন্ড লেন্থটা যদি খুব বেশি হয় তাহলে OH মাইনাস খুব সহজেই দান করতে পারবে, আর OH মাইনাস খুব সহজেই দান করতে পারে মানে সেটা খুব ভালো ক্ষারীয় হয়। সুতরাং যত উপর থেকে তুমি নিচের দিকে যাবে হাইড্রোক্সাইডের কিন্তু ক্ষারীয় ধর্ম কিন্তু তত বাড়বে। তাহলে উভধর্মী হওয়ার চান্স কার আছে? উভধর্মী হওয়ার চান্স একমাত্র বেরিলিয়াম হাইড্রোক্সাইডে আছে। এবং বেরিলিয়াম হাইড্রোক্সাইড উভধর্মী হওয়ার চান্স আছে কারণ এখানে বেরিলিয়ামের সাইজটা ছোট বলে OH-টা কিন্তু খুব সহজেই মুক্ত হতে পারে না, এবং সেই জন্যে এর ক্ষার ধর্মটা কম হয় এবং এর অ্যাসিড ধর্মটাও থাকে। সুতরাং এদেরকে কোন ক্ষারীয় মৃত্তিকাগত হাইড্রোক্সাইড উভধর্মী? সুতরাং এর উত্তর হবে বেরিলিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো হাইড্রোলিক কি। এরপরের প্রশ্ন পড়েছে হাইড্রোলিক কি। হাইড্রোলিক তোমরা জানো, হাইড্রোলিক কাকে বলে? এটা ক্লাস 10 থেকেই পড়ছো। হাইড্রোলিক কাকে বলে? হাইড্রোলিক হচ্ছে ক্যালসিয়াম হাইড্রাইড CaH2, এই CaH2 কে আমরা বলবো হাইড্রোলিক। CaH2 এটাকে আমরা বলবো হাইড্রোলিক। আর ক্যালসিয়াম কার্বাইডে জল যোগ করা হলো কি হবে? এটাও তোমরা জানো, ক্যালসিয়াম কার্বাইড এটাতে যদি জল যোগ করো তাহলে কি উৎপন্ন হবে? অ্যাসিটিলিন গ্যাস C2H2 আর CaOH2।
ক্যালসিয়াম কার্বাইডে যদি তুমি জল যোগ করো তাহলে কিন্তু অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হবে, এই C2H2 এবং CaOH2। তো সেই জন্যই ক্যালসিয়াম কার্বাইডের অপর নাম কি অ্যাসিটিলাইট, যেহেতু ক্যালসিয়াম কার্বাইডে জল যোগ করলে যেহেতু অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হয়, সুতরাং ক্যালসিয়াম কার্বাইডের অপর নাম হচ্ছে অ্যাসিটিলাইট। এটা ভালো করে পড়বে, ঠিক আছে? তাহলে আমাদের 2016 আমরা কমপ্লিট করলাম। 2016তে অনেক প্রশ্ন পড়েছে, নিশ্চয়ই তোমরা এটাকে ভালো করে করবে। এরপর দেখো 2015তে আমরা কি করব। 2015, তো 2015তে দেখো কোনটি জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। 2015তে এখানে কয়েকটা কম্পাউন্ড দিয়েছে, CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড, NaCl, CaCl2 NaCl, MgCl2 এবং দিয়েছে BeCl2। এটা বলছে কোনটি জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, কোনটি জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। সে একই প্রশ্ন, আমি প্রথম প্রশ্নটাই মনে হয় আজকে এটা করেছিলাম, কোনটি জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। দেখো কোনটি জৈব দ্রাবকে দ্রবীভূত হবে, যার যার সমযোজী ধর্ম বেশি সেটাই জৈব দ্রাবকে দ্রবীভূত হবে। সমযোজী ধর্ম কার এখানে বেশি, এই বেরিলিয়াম ক্লোরাইডের সমযোজী ধর্ম বেশি, কারণ বেরিলিয়াম সমযোজী ক্যারেক্টার গঠন করে, কারণ বেরিলিয়ামের সাইজ ছোট, আর বেরিলিয়ামের সাইজ ছোট বলে ফ্যাশন সূত্র অনুযায়ী সমযোজী ধর্ম বেশি হয়। সুতরাং জৈব দ্রাবকে দ্রবীভূত হবে সমযোজী যৌগ। তাহলে এখানে সমযোজী ধর্মটা কার বেশি, বেরিলিয়াম ক্লোরাইড। সুতরাং বেরিলিয়াম ক্লোরাইড জৈব দ্রাবকে দ্রবীভূত হবে। এটার মধ্যে আর কোনো জটিলতা নেই। কোনটি তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম, দেখো এটা বলেছে 4টে কার্বনেট দিয়েছে, যে BaCO3, এই কার্বনেটটা দিয়েছে BaCO3, CaCO3, BaCO3, CaCO3, SrCO3, আর দিয়েছে BeCO3। বলছে কোনটি তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম, কোনটি থার্মাল স্টেবিলিটি তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম কার, তাপীয় স্থায়িত্ব সবথেকে কম কার হবে। আমি বলেছি এর আগে, তোমরা একটু নিজে নিজে চিন্তা করে ভাবো, তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম কার। দেখো এই কার্বনের মধ্যে সবথেকে কম হচ্ছে কার্বনেরটা, আমি বলছি বড়। কার্বনেরটা যদি বড় হয় আর বেরিলিয়ামের সাইজ সব থেকে ছোট, তাহলে বেরিলিয়ামের ছোট আর কার্বনেটের সব থেকে বড়, তাহলে এখানে কিন্তু একটা ডিস্টেবিলাইজেশন বা অস্থায়িত্ব কিন্তু আসবে, কারণ বড়কে স্থায়িত্ব দেয়, ছোটকে স্থায়িত্ব দেয়। তাহলে এখানে বেরিলিয়াম কার্বনেটের তাপীয় স্থায়িত্বটা সব থেকে কম হবে, কারণ এখানে কার্বনেট অ্যানায়নটা এই বেরিলিয়াম Be2+ কে তেমনভাবে স্থায়িত্ব দিতে পারবে না। সুতরাং এক্ষেত্রে বেরিলিয়াম কার্বনেটে তুমি বলতে পারো বেরিলিয়াম কার্বনেটের সমযোজী ধর্মটাও সব থেকে বেশি, আর সমযোজী ধর্ম যার সব থেকে বেশি তার তাপীয় স্থায়িত্ব কম, সুতরাং বেরিলিয়াম কার্বনেটের তাপীয় স্থায়িত্ব সব থেকে কম হবে। LiCl জৈব দ্রাবকে দ্রবীভূত হয় কেন, একই প্রশ্ন বারবার ধরে প্রশ্ন করেছে যে LiCl জৈব দ্রাবকে দ্রবীভূত হয় কেন। এই প্রশ্নের উত্তর অনেকবার হলো, আজকেই এই একই টাইপের দ্রবীভূত হয় কেন। LiCl জৈব দ্রাবকে দ্রবীভূত হয় কারণ এর মধ্যে LiCl এর সমযোজী ধর্মটা বেশি, ভ্যালেন্স রুল অনুযায়ী, কারণ Li এর সাইজ ছোট বলে সমযোজী ধর্মটা বেশি হয়, সমযোজী ধর্ম বেশি বলে তারা জৈব দ্রাবকে দ্রবীভূত হবে, LiCl এর জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। সুতরাং এটাই হচ্ছে তার পদ্ধতি। আচ্ছা, এরপরে দেখো 16 নম্বর, যে বেরিয়াম হ্যালাইডকে বাতাসে রাখলে ধোঁয়া দেখা যায় কেন। তো বেরিয়াম হ্যালাইড মানে কি, বেরিয়াম হ্যালাইড মানে BaX2। বলছে এই BaX2 মানে যে কোনো ধরো বেরিয়াম ক্লোরাইড হতে পারে, তো বেরিয়াম এই হ্যালাইডকে বাতাসে রাখলে কেন ধোঁয়া দেখা যায়। তো বেরিয়াম হ্যালাইড যদি বাতাসে রাখো, তাহলে বাতাসে যে জলীয় বাষ্প আছে, সেই জলীয় বাষ্প মানে জলের সঙ্গে এটা বিক্রিয়া করে তৈরি করবে এখানে HX, এই গ্যাসটা কিন্তু তৈরি করবে HX এবং BaOH2। এই যে হাইড্রোজেন হ্যালাইড যেটা তৈরি করছে, ধরো এখানে যদি BaX2 এর জায়গায় BaCl2 হতো, X এর জায়গায় যদি Cl2 হতো, তাহলে এর বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করতো, HCl হচ্ছে একটা গ্যাস। তো HCl গ্যাস বলে তোমার এখানে বাতাসে রাখলে ধোঁয়া দেখা দেবে, HCl গ্যাস এখানে নির্গত হচ্ছে মানে ধোঁয়া দেখা দেবে। সুতরাং এখানে যে হাইড্রোজেন হ্যালাইড তৈরি হবে সেইটা ধোঁয়া আকারে নির্গত হবে। তোমাকে প্রশ্নটা নিশ্চয়ই বুঝতে পারলে, প্রশ্নটা বলেছে বেরিয়াম হ্যালাইডকে, এই বেরিয়াম হ্যালাইডকে এখানে X2 এটাকে বাতাসের মধ্যে রাখলে কেন ধোঁয়া দেখা যায়। কারণ বেরিয়াম হ্যালাইড বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন হ্যালাইড উৎপন্ন করে, এখানে HCl, কোনো সময় HF, তো এখানে সেইগুলো ধোঁয়ার
সেগুলো গ্যাস, আর গ্যাস বলে সেগুলো কিন্তু ধোঁয়া দেখা দেবে তার, সুতরাং সেই কারণেই ধোঁয়া দেখা দেয়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ক্ষারীয় ধাতুগুলোকে বাতাসে রাখলে উপরিভাগ অস্বচ্ছ হয় কেন? এই ক্ষার ধাতুগুলোকে বাতাসে রাখলে উপরিভাগ অস্বচ্ছ হয় কেন? ক্ষারীয় ধাতুগুলোকে বাতাসে রাখলে উপরিভাগ অস্বচ্ছ হয়, তার মানে এখানে কেন? দেখো এখানে ক্ষার ধাতু বা ক্ষারীয় ধাতু, আমি ক্ষার ধাতুটাই ধরছি এম, তো এই এমটা বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে? M2O। যদি আমরা এমটা হচ্ছে যদি ক্ষার ধাতু করি, ক্ষারীয় ধাতু করলেও হতো একই জিনিস, তো ক্ষার ধাতু যদি করি M আর O2 তৈরি করবে, M2O বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, M2Oটা আবার বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে? MOH, MOH তৈরি করবে, MOH। আর MOH-টা আবার বাতাসের কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে? M2CO3 কার্বনেট তৈরি করবে। এই কার্বনেটটা এই ধাতু মেটালের উপর একটা কিন্তু আস্তরণ ফেলবে, এবং আস্তরণ ফেলবে বলে এটা কিন্তু কোনো ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোকে, মূলত ক্ষার ধাতুগুলোকে বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু হতে পারে, তো তাকে যদি বাতাসের মধ্যে রাখো, এই ধাতব কার্বনেটের আস্তরণ পড়বে এই ধাতুটার উপর, সেই জন্য ধাতুটা কিন্তু কিছু সময় পরে অস্বচ্ছ হয়ে যায়। এই প্রশ্ন আমি তোমাকে বলেছি এর আগে। সলভে পদ্ধতির মূল নীতিটি লেখো। সলভে পদ্ধতিতে আমি বলি, সলভে পদ্ধতিতে কি তৈরি করে? সোডিয়াম কার্বনেট। এর মূল নীতিটা কি লেখো, এটা নিশ্চয়ই তোমরা পারবে, নিশ্চয়ই তোমরা লিখেছো। আর বলেছে, পরের প্রশ্ন বলেছে BaSO4 জলে অদ্রাব্য, কিন্তু BeSO4 জলে দ্রাব্য কেন? দেখো এটা বলেছে যে BaSO4 জলে অদ্রাব্য, BaSO4 জলে অদ্রাব্য, কিন্তু BeSO4 জলে দ্রাব্য। BeSO4 জলে দ্রাব্য কেন? এই প্রশ্নের উত্তর আমি আগে করেছি। দেখো BeSO4 জলে অদ্রাব্য, কিন্তু BeSO4 জলে দ্রাব্য কেন? তো BeSO4 জলে অদ্রাব্য কেন, এটা প্রশ্ন আগে করেছি যে বি এর সাইজ বড় হলে হাইড্রেশন এনথালপির মানটা কম হয় বলে সেই জন্য BeSO4 জলে অদ্রাব্য। আর BeSO4 জলে দ্রাব্য কেন? কারণ বির সাইজ ছোট, বির যদি সাইজ ছোট হয় তাহলে হাইড্রেশন এনথালপি বেশি, আর হাইড্রেশন এনথালপি বেশি হলে তো জলে দ্রাব্য হবে। সিম্পল। তুমি ল্যাটিস এনার্জি দিয়েও বলতে পারো যে BeSO4 এর ল্যাটিস এনার্জির মানটা কম, এবং হাইড্রেশন এনথালপির মানটা বেশি, সেই জন্য BeSO4 জলে অদ্রাব্য। BeSO4 এর BeSO4 এর ল্যাটিস এনার্জির মানটা বেশি, BeSO4 এর ল্যাটিস এনার্জির মানটা বেশি, কারণ এখানে ল্যাটিস এনার্জির মানটা বেশি মানে Beটা সাইজ বড়, SO4 সাইজ বড়, তাহলে এদের ল্যাটিস এনার্জির মানটা বেশি। ল্যাটিস এনার্জির মানটা যদি বেশি হয় BeSO4 এর, এবং হাইড্রেশন এনথালপির মানটা, ল্যাটিস এনার্জির মানটা যদি বেশি হয়, তাহলে হাইড্রেশন এনথালপির মানটা কম এখানে BeSO4 এর ক্ষেত্রে। সুতরাং এক্ষেত্রে হাইড্রেশন এনথালপির মানটা যদি কম হয় তাহলে BeSO4 জলে অদ্রাব্য হবে। আর BeSO4 জলে দ্রাব্য কেন? কারণ এখানে তো হাইড্রেশন এনথালপি দিয়ে বলে দিতে পারো যে সাইজ ছোট, Be2+ আর সাইজ ছোট বলে, বেরিলিয়ামের Be2+ এর সাইজ ছোট বলে এদের কিন্তু হাইড্রেশন এনথালপির মানটা বেশি হয়, হাইড্রেশন এনথালপির মানটা বেশি হয় বলে BeSO4 জলে দ্রাব্য হয়। তো সিম্পল, এর মধ্যে আর কোনো জটিলতা নেই। আচ্ছা, এরপরে দেখো 2015 আমরা কমপ্লিট করলাম, আর কিছু নেই। 2014-তে কি পড়েছে দেখো, 2014-তে কি পড়েছে, তো দেখো এখানে 2014-তে আমরা কি করি, এখানে দেখো বলেছে যে কোনটি তাপ সাপেক্ষে কম সুস্থিত। 2014-তে পড়েছে যে কোনটি থার্মাল স্টেবিলিটি সবচেয়ে কম। থার্মাল স্টেবিলিটি সবচেয়ে কম এখানে LiF দেওয়া আছে, KCl দেওয়া আছে, KCl, এবং RBF এবং CSF এটা দেওয়া আছে। তো থার্মাল স্টেবিলিটি, তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম কার? তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম কার? সবচেয়ে কম কার? দেখো এক্ষেত্রে যদি এই লিথিয়াম ফ্লোরাইড, RBF আর CFS এর মধ্যে সবথেকে তাপীয় স্থায়িত্ব কম হচ্ছে লিথিয়াম ফ্লোরাইডের, কারণ এখানে লিথিয়ামের ফ্লোরাইডের যে সমযোজী চরিত্র সব থেকে বেশি, তাপীয় স্থায়িত্ব সব থেকে কম হয়। কিন্তু এখানে যেহেতু KCl দেওয়া আছে, এই KCl, তাহলে তোমাকে এখানে এই K এবং Cl এর একটা বন্ড লেন্থের কথা চিন্তা করতে হবে KCl এর। তো K এর সাইজ বড়, মানে K এর সাইজটা, তো K এর সাইজ বা তুমি যদি বলো এখানে Cl এর সাইজটা বড়, তো Cl এর যদি সাইজ বড় তাহলে K আর Cl এর মধ্যে দূরত্ব বেশি, আর দূরত্ব বেশি হলে এই যে বন্ড যে স্ট্রেংথটা, এই বন্ড স্ট্রেংথটা কিন্তু কম হয়। আর বন্ড স্ট্রেংথটা যদি কম হয়
তাহলে এই বন্ডটা কিন্তু সহজেই ব্রেক করতে পারে। সুতরাং এক্ষেত্রে এই KCl রাইট অ্যান্সার। তাপীয় স্থিতি সবচেয়ে কম কার KCl এর, কারণ এখানে Cl এর সাইজ যেহেতু বড়, KCl এর মধ্যে যে দূরত্বটা মানে বন্ড লেন্থটা, সেই বন্ড লেন্থটা কিন্তু এক্ষেত্রে বড় হয়, আর বন্ড লেন্থ যত বড় হয় তত কিন্তু তার স্ট্রেংথটা সব কম হয়। স্ট্রেংথ যদি সবচেয়ে কম হয় তাহলে আমরা কিন্তু এখানে তার তাপীয় স্থায়িত্ব কিন্তু কম হবে। সুতরাং এখানে KCl এর তাপীয় স্থায়িত্ব সবথেকে কম। জীবকোষের ঝিল্লিতে তড়িৎ বিভব সৃষ্টিতে কোন জোটটি দায়ী? জীবকোষের ঝিল্লিতে তড়িৎ বিভব সৃষ্টিতে কোন জোটটি দায়ী? আমি বলেছিলাম দেখো, তড়িৎ বিভব সৃষ্টি করতে পারে আমাদের শরীরের ভেতর থাকা সোডিয়াম এবং পটাশিয়াম আয়ন, Na+ এবং K+। এটা আমাদের জীবকোষের ভেতরে সোডিয়াম পটাশিয়াম পাম্প হিসেবে কাজ করে। সেই প্রশ্নটাই উত্তর চেয়েছে যে জীবকোষের ঝিল্লিতে তড়িৎ বিভব সৃষ্টিতে কোন জোটটি দায়ী। অনেকগুলো অপশন আছে, মাল্টিপল চয়েস প্রশ্ন, কিন্তু আমাদের উত্তরটা কিন্তু এইটাই হবে, Na+ এবং K+, সোডিয়াম এবং পটাশিয়াম আয়ন। ভালো করে করবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন পড়েছে 2014-তে যে লিথিয়াম ফ্লুরাইড ছাড়া অন্যান্য LiF ছাড়া, লিথিয়াম ফ্লুরাইড ছাড়া LiF ছাড়া অন্যান্য ক্ষারীয় ধাতুর হ্যালাইডগুলো জলে দ্রাব্য কেন? লিথিয়াম ফ্লুরাইড ছাড়া অন্যান্য ক্ষার ধাতুর হ্যালাইডগুলো জলে দ্রাব্য কেন? অন্যান্য ক্ষার ধাতুর হ্যালাইড জলে দ্রাব্য কেন? হ্যালাইড জলে দ্রাব্য কেন? এই প্রশ্ন চেয়েছে যে লিথিয়াম ফ্লুরাইড ছাড়া অন্যান্য ক্ষার ধাতুর হ্যালাইড জলে দ্রাব্য কেন? তো দেখো, লিথিয়াম ফ্লুরাইডের সমযোজী চরিত্র সবথেকে বেশি। তো সমযোজী চরিত্র সবথেকে বেশি কারণ কি? কারণ এখানে লিথিয়ামের সাইজ ছোট, লিথিয়াম যে প্লাস আয়নটা সাইজ ছোট বলে সমযোজী চরিত্র সবথেকে বেশি। আর সমযোজী চরিত্র সবথেকে বেশি বলে তারা জলে দ্রাব্য হবে না, কারণ সমযোজী যৌগগুলো জলে দ্রাব্য হয় না, আয়নীয় যৌগগুলো মূলত জলে দ্রাব্য হয়। তাহলে লিথিয়াম ফ্লুরাইড ছাড়া অন্যান্য ক্ষার ধাতুর হ্যালাইডগুলোর মধ্যে আয়নিক ক্যারেক্টার বেশি, আর আয়নিক ক্যারেক্টার বেশি বলে তারা কিন্তু জলে দ্রাব্য বা জলে দ্রবীভূত প্রবণতা বেশি। নিশ্চয়ই বুঝতে পারলে আমি কি বলতে চাইছি। তো এটা করবে। এবার দেখো 2013-তে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে, এইটা 2014 পর্যন্ত আমাদের নতুন সিলেবাসটা শুরু হয়েছিল 2014 পর্যন্ত। 2013-র এরকম প্রশ্ন আর এখন দেখা যায় না। তবু এখানে যেটা বলেছে যে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে NaOH এর উৎপাদনে উপজাত দ্রব্য হিসেবে কিভাবে হাইড্রোজেন ও ক্লোরিন পাওয়া যাবে, এটা নিশ্চয়ই তোমরা NaOH এর যে উৎপাদন, যে কাস্টনার যে সেলে যে NaOH এর যে আমরা উৎপাদন করেছিলাম, সেই কাস্টনার সেলে NaOH এর যে উৎপাদন, সেই উৎপাদনের ক্ষেত্রে এই জায়গাটা নিশ্চয়ই করেছো যে NaOH উৎপাদন উপজাত পদার্থ হিসাবে কীভাবে হাইড্রোজেন এবং ক্লোরিন পাওয়া যায়, নিশ্চয়ই তোমরা এই জায়গাটা দেখেছো। সুতরাং এটা ভালো করে করবে। আর ক্যালসিয়াম কার্বাইডে 2012-তে প্রশ্ন করেছে ক্যালসিয়াম কার্বাইডে জল যোগ করলে যে রাসায়নিক বিক্রিয়া হয় তার সমিত সমীকরণ সহ লিখবে। এটা আমি লিখেই দিয়েছি, ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে জল যোগ করলে কি হবে? অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, এবং এই কারণেই ক্যালসিয়াম কার্বাইডকে আমরা বলবো অ্যাসিটিলাইট। এটা আমরা দেখিয়ে দিয়েছি যে ক্যালসিয়াম কার্বাইডে জল যোগ করা হলো কি ঘটে, সমীকরণ সহ লিখতে বলেছি। এটা আমরা একটু আগেই করেছি, ভালো করে করবে। আর অ্যামোনিয়া সম্পৃক্ত ব্রাইনের মধ্য দিয়ে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড চালনা করা হলো কি ঘটে, সমীকরণ সহ লেখো। অ্যামোনিয়া সম্পৃক্ত ব্রাইন দ্রবণের মধ্য দিয়ে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড চালনা করলে কি ঘটে, এটা আমরা কোথায় করেছি? আমরা করেছি সলভের পদ্ধতিতে। যখন আমরা সোডিয়াম কার্বনেট প্রস্তুত করি তখন আমরা এই বিক্রিয়াটাও আমরা করেছি। তো দেখো, এইভাবেই কিন্তু আমরা 2012 সাল থেকে একদম 2019 সাল পর্যন্ত আমরা এই কটা বছরের আমরা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্লাস 11-এর যে অ্যানুয়াল পরীক্ষা, সেই অ্যানুয়াল পরীক্ষায় কী কী প্রশ্ন এসেছিল এস ব্লক এলিমেন্টের, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা ব্যাপারগুলো বুঝতে পেরেছো এবং নিশ্চয়ই তোমরা প্র্যাকটিস করে ভালোভাবে এই ট্রেন্ডটা, কোশ্চেনের ট্রেন্ডগুলো বোঝো যে কোশ্চেনের এই টাইপের ট্রেন্ড আছে, এই টাইপের প্রশ্নগুলো পড়ছে, তাহলে তোমাদের ভবিষ্যতের যে পরীক্ষাগুলো আসবে সেই পরীক্ষাগুলোর প্রশ্নগুলো তোমাদের কাছে দেখবে কমন হয়ে গেছে এবং ভালোভাবেই তোমরা পাচ্ছ। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে, নতুন চ্যাপ্টারের ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণ তোমরা এটাকে ভালো করে প্র্যাকটিস করো, এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে এটা লাইক করবে এবং ভিডিওগুলোকে সবার কাছে শেয়ার করবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থেকে চ্যানেল সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, তোমরা ভালো থাকবে।